নমস্কার। শ্রুতিপাঠ চ্যানেলের পক্ষ থেকে আমি শিবতোষ চক্রবর্তী বলছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের উৎপত্তি এবং বিকাশ। প্রথমেই বলে নেওয়া ভালো, আমাদের মাতৃভাষা বাংলার উৎপত্তি কিন্তু হাজার হাজার বছর আগে নয়। এর উৎপত্তি মোটামুটি ভাবে আজ থেকে 1200 বছর আগে। আমরা জানি যে প্রাচীন যুগের যে ভাষা গোষ্ঠীগুলি ছিল তার মধ্যে বৃহত্তম হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। সেই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি শাখা হলো আর্য ভাষা। সেই আর্য ভাষার আবার দুটো শাখা ছিল, একটা ইরানীয় আর্য শাখা, আরেকটি ভারতীয় আর্য শাখা। এই ভারতীয় আর্য শাখারই জনসাধারণের মধ্যে প্রচলিত একটি রূপ ছিল প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষার অনেকগুলি আঞ্চলিক রূপ ছিল, যার মধ্যে অন্যতম ছিল মাগধী প্রাকৃত। মগধ অঞ্চলকে কেন্দ্র করে এই প্রাকৃত ভাষার বিকাশ ঘটে। এই মাগধী প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে পরবর্তীকালে মাগধী অপভ্রংশ ভাষার উৎপত্তি ঘটে। এই মাগধী অপভ্রংশ ভাষা থেকেই বিবর্তনের মধ্য দিয়ে বাংলা, ওড়িয়া এবং অসমীয়া ভাষার উৎপত্তি ঘটে। স্বাধীনভাবে বাংলা ভাষাকে আমরা পাই প্রথম চর্যাপদের মধ্য দিয়ে। ভারতের নব্য ভারতীয় আর্য ভাষা গোষ্ঠীর অন্যতম এই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। 1907 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল ভ্রমণে যান। নেপাল ভ্রমণে গিয়ে তিনি নেপালের রাজকীয় যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগার ভ্রমণকালে তিনি কয়েকটি প্রাচীন পুঁথির সঙ্গে চর্যাপদ নামক এই প্রাচীন পুঁথিটিকে আবিষ্কার করেন এবং সেই পুঁথিটি খুলে তার কিছু পদ পড়তে গিয়ে তার মনে হয়েছিল যে এগুলি মধ্যে বাংলা ভাষার আদি নিদর্শন রয়েছে। তিনি সেই চর্যাপদ সহ আরো কয়েকটি প্রাচীন পুঁথির নকল করে বাংলায় ফিরে আসেন এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে তিনি 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে একটি পুঁথি, প্রাচীন একটি পুস্তিকা তিনি প্রকাশ করেন। এই পুস্তিকার অন্যতম একটি অংশ ছিল চর্যাচর্য বিনিশ্চয়, যাকে সাধারণভাবে বলা হয় চর্যাপদ। এখন চর্যাপদের যে ভাষা, সেই ভাষা চর্যাপদ প্রকাশিত হওয়ার পর তৎকালীন বাংলার যারা প্রধান ভাষাবিদ ছিলেন তারা সেই ভাষা বিশ্লেষণ করে নিশ্চিত হন এই চর্যাপদই হলো বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন। তার কারণ চর্যাপদ ছাড়া আর এরকম কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি যা থেকে প্রমাণ করা যায় যে চর্যাপদের আগে বাংলা ভাষার অন্য কোনো সাহিত্য বা অন্য কোনো বাংলা ভাষায় লেখা কাব্য বা গান ইত্যাদি ছিল। যাই হোক, এই চর্যাপদ নামকরণ নিয়েও পণ্ডিতদের মধ্যে বহু বিতর্ক দেখা দেয়, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ পাঠক, ছাত্র এবং শিক্ষকগণ আজও এই গ্রন্থটিকে চর্যাপদ নামেই গ্রহণ করেছে। এখন এই চর্যাপদ আসলে ছিল প্রাচীন সহজিয়া বৌদ্ধ যে সন্ন্যাসী, তাদের প্রাচীন গুপ্ত সাধন পদ্ধতির সাধনালব্ধ উপলব্ধিকে কাব্যিক ভাষায় উপস্থাপনা। চর্যাপদে মোট পদ সংখ্যা ছিল 51টি।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রাচীন পুঁথিটির কিছু প্রথম দিকের এবং শেষ দিকের কিছু অংশ নষ্ট হয়ে যাওয়ায় 46.5টি অক্ষত পদ পাওয়া গেছে। চর্যাপদের এই পদগুলি ছিল কিন্তু মূলত গান। তার কারণ প্রত্যেকটি পদের শুরুতে রাগরাগিনীর উল্লেখ থেকে স্পষ্টই বোঝা যায় এগুলি সঙ্গীত হিসাবে ব্যবহৃত হতো। এবং সেই হিসাবে বললে কিন্তু বাংলার প্রাচীনতম সঙ্গীতের নিদর্শনও আমরা পাই এই চর্যাপদের মধ্যেই। চর্যাপদে মোট 12 জন কবির 46.5টি পদ আমরা হাতে পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য কবিরা ছিলেন কাহ্নপাদ, সরহপাদ, ভূসুকপাদ ইত্যাদিরা। এই কবিরা কিন্তু প্রত্যেকেই একই সময়কালের ছিলেন না, কিন্তু মোটামুটি এটা বোঝা যায় যে এরা 100 বছর বা তার কাছাকাছি সময়কালের মধ্যে প্রত্যেকেই আমাদের এই বাংলার মানুষ হিসাবে, বাংলার প্রথম দিককার প্রাচীন কবি হিসাবে তারা কিন্তু এই বাংলাতেই ছিলেন। চর্যাপদ ঐতিহাসিক দিক থেকে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, তেমনি বাংলার সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসকে জানতে গেলে পরে এই চর্যাপদের উপর নির্ভর করা ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো উপায় নেই। তার কারণ 1000 বছর আগে বাংলার সামাজিক এবং রাষ্ট্রিক কি অবস্থা ছিল চর্যার কবিরা কিন্তু রূপক বা রূপকল্পের মধ্য দিয়ে সেগুলি স্পষ্ট তুলে ধরেছিলেন। বিশেষ করে তৎকালীন বাংলার যে নিম্নবর্ণের ডোম, শবর, অন্তজ শ্রেণীর মানুষ, তাদের যে দুঃখময় জীবন, তাদের যে সংগ্রামী জীবন, তাদের যে লড়াকু জীবন ছিল, সেই জীবনের স্পষ্ট নিদর্শন এই চর্যাপদের মধ্যে রেখে গেছেন। চর্যাপদের কবিরা অবশ্যই অনেকেই ছিলেন অত্যন্ত উচ্চমানের কবি। ছন্দ, অলঙ্কার এবং ভাষা জ্ঞান তাদের যথেষ্টই ছিল। তারা তাদের সাধনালব্ধ উপলব্ধিকে রূপকের মাধ্যমে, রূপকল্পের মাধ্যমে, বিভিন্ন তুলনার মধ্য দিয়ে, উপমার মধ্য দিয়ে তারা যেমন তুলে ধরেছেন, এই তুলে ধরতে গিয়ে তারা তখনকার যে নদীমাতৃক বাংলা, শস্য শ্যামলা সবুজ বাংলার সুন্দর প্রাকৃতিক চিত্র যেমন তুলে ধরেছেন তখনকার অন্তজ শ্রেণীর শবর, ডোম, এইসব শ্রেণীর সংগ্রামী জীবন। এই মানুষগুলির কিন্তু তখনকার দিনে বর্ণভেদ থাকায় শহরে বা গ্রামে থাকার কোনো অধিকার ছিল না। এরা মূলত গ্রামের বাইরে, শহরের বাইরে নির্জন বন জঙ্গল, নদী উপকূল বা পাহাড়ের ওপরে বসবাস করতেন। তাদের মধ্যে অভাব, অনেকেই উপবাসী থাকতে বাধ্য হতেন। চর্যার একটি পদের মধ্যে আমরা পাই, তালত ঘর মোর নাহি পর বেশি, হারিত ভাত নাহি নিত্য আবেশী। অর্থাৎ টিলা বা পাহাড়ের ওপর আমার ঘর, প্রতিবেশী বলতে কেউ নেই, আমার হাড়িতে ভাত নেই, কিন্তু প্রতিদিনই অতিথির আগমন ঘটে। তবে দেখুন, আজ থেকে 1000 বছর আগেও কিন্তু দরিদ্র মানুষদের হাড়িতে ভাত ছিল না। তাদের দিন আনি দিন খাই অবস্থার মধ্যে দিয়ে কাটাতে হতো। অর্ধাহার অনাহার তাদের জীবনের সঙ্গী ছিল। চর্যাপদের মধ্যে আমরা সামাজিক যে চিত্র পেয়েছি, তখন কিন্তু সেই সামাজিক চিত্রের মধ্যে একদিকে পেয়েছি বাঙালিদের বাণিজ্য যাত্রা, বাঙালিদের ফসলের খেতে খেতে সোনার ধান, তুলো, পাট ইত্যাদির উল্লেখ যেমন পেয়েছি, তেমনি পেয়েছি কাঠুরিয়ারা বীজ তৈরি করছে, কাঠের বীজ তৈরি করছে, ছুতোর কাঠ কাটছে। দেখা যাচ্ছে ব্যাজ বা শবরেরা হরিণের পিছু ছুটছে। দেখা যাচ্ছে চোর রাতের অন্ধকারে চুরি করতে বেরিয়েছে। সেই সময় তো হচ্ছে গিয়ে আমরা পেয়েছি বাঙালিদের মধ্যে নানা রকম যে বদগুণ, মদ খাওয়া, এইগুলো কিন্তু আমরা চর্যাপদের মধ্যে উল্লেখ পেয়েছি। আবার বাঙালির যে চিরকাল নাট্যমদী ছিল, গান,
সঙ্গীত, গান বাজনার তাদের আকর্ষণ ছিল, সেটা কিন্তু আমরা চর্যাপদের মধ্যে পেয়েছি। দেখেছি যে সেখানে বুদ্ধ নাটক, বুদ্ধের জীবনী নিয়ে নাটক প্রায়ই অভিনীত হতো এবং তার দেখতে জনসমাগম হতো। আবার এখনকার মতনই বাজনা বাজিয়ে বরযাত্রীর দল আসছে, সেই চিত্রও আমরা চর্যাপদের মধ্যে পেয়েছি। চর্যাপদ আমাদের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হিসাবেই শুধু নয়, একটি প্রথম শ্রেণীর কাব্য হিসাবে আমাদের বাংলা সাহিত্যের শীর্ষস্থানীয় কাব্য কবিতার পাশেই স্থান পেয়েছে। এই চর্যাপদের কবিদের পদগুলির পরবর্তীকালে কিন্তু প্রায় 200 বছর বাংলা সাহিত্যের সে ধরনের কোনো নিদর্শন পাওয়া যায়নি। কারণ তার পরবর্তী সময়টা ছিল বাংলায় অরিজিনাল রাষ্ট্র বিপ্লবের যুগ। সে সময় পাল রাজত্বের অবসান ঘটেছে, সেন রাজত্বের শেষ ভাগ। তখন বাংলার বুকে শুরু হয়েছে তুর্কিদের আক্রমণ। বিদেশি তুর্কি মুসলমানরা বাংলার বুকে আক্রমণ চালিয়ে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছেন। পুরনো সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে। নতুন রাষ্ট্র বিপ্লবে গৌড়ের রাজপ্রাসাদে নিত্য নতুন সুলতানের অভিষেক ঘটছে। রক্তপাত, রাষ্ট্রীয় ষড়যন্ত্র, প্রতিদিনই নতুন নতুন হত্যাকাণ্ড, অগ্নিদাহ। তাতে বাংলার যে তৎকালীন বিদগ্ধ পণ্ডিত সমাজ, তারা অনেকেই নিহত, অনেকেই তাদের পুঁথিপত্র নিয়ে পালিয়ে গেছেন নেপালে, ত্রিপুরায়, আসামে, এমনকি তিব্বতে। আজকে নেপালের রাজদরবার থেকে যে চর্যাপদ পুঁথিটি আমরা পেয়েছি, সেটা কিন্তু সেই তখনকার রাষ্ট্র বিপ্লবীয় কারণের ফলেই কিন্তু আমরা ওটা সেখানে পেয়েছি। এই যে দীর্ঘ প্রায় 200 বছর কোনো সাহিত্যিক নিদর্শন বাংলা সাহিত্যে নেই, এই কারণেই কিন্তু পণ্ডিতরা এই সময়কালটাকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসাবে তুলে ধরেছেন। কিন্তু অন্ধকার যুগের অবসান এর পরেই হয়েছিল কিন্তু ইলিয়াস শাহী এবং হোসেন শাহী রাজবংশের পৃষ্ঠপোষকতায়। এই অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন দুটি রাজবংশ বাংলায় রাজত্ব করার সময়ে হিন্দু পণ্ডিত, হিন্দু কবিদের তাদের রাজসভায় উপযুক্ত সম্মান দিয়ে ডেকে আনেন, তাদের অনুরোধ করেন বাংলা ভাষায় রামায়ণ মহাভারত অনুবাদ করতে। তারা অনুরোধ করেন শ্রীকৃষ্ণের জীবনী ভাগবত অনুবাদ করতে। তাদেরই পৃষ্ঠপোষকতায় কিন্তু রচিত হতে শুরু করে অনুবাদ সাহিত্য প্রথম। এবং সেই সময়েই ধীরে ধীরে অনুবাদ সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যে বিকাশ লাভ করতে থাকে বৈষ্ণব সাহিত্য। এই বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব পদাবলী সাহিত্য বাংলার তথা বাঙালির একান্ত নিজস্ব সাহিত্য সম্পদ। এর মধ্য দিয়ে বাঙালি তার হৃদয়ের সমস্ত দিকগুলিকে খুলে দিয়েছে। এখানে শুধু রাজা কৃষ্ণের প্রেম নয়, এখানে হচ্ছে চিরকালীন মানব মানবীর প্রেম, অভিমান, অনুরাগ, এগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বাঙালি। সেই ধারাকেই অবলম্বন করে পরবর্তীকালে এলো মঙ্গল কাব্য। আজকে এই মঙ্গল কাব্যের পাশাপাশি যখন শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটল, তখন এলো জীবনী সাহিত্য। শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত। আজকে আমরা পেয়েছি শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের ফলে বাংলা সাহিত্যের, বাংলা কবিদের প্রচেষ্টার মধ্য দিয়ে সেই ধারাই আজও চলেছে। শেষ মঙ্গল কাব্য যদি আমরা বলি, রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। আবার এই অন্নদামঙ্গলের মধ্য দিয়েই কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা। পলাশীর আম্রকাননে সিরাজদৌল্লার পরাজয়ের মধ্য দিয়ে যদি স্বাধীনতা সূর্য অস্ত গিয়ে থাকে,
তবে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনাও কিন্তু সেই সময়কালেই হয়েছে, যার ধারক বাহক হিসাবে পরবর্তীকালে আমরা ফোর্ট কলেজের পণ্ডিত গোষ্ঠী পেলাম, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, পেলাম রবীন্দ্রনাথকে, শরৎচন্দ্রকে। তারপর বাংলা সাহিত্য আর পিছন ফিরে তাকায়নি। বাংলা সাহিত্য আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষার সাহিত্যগুলির মর্যাদা লাভ করেছে। আজকে বাংলা সাহিত্য অন্তত পক্ষে একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রভাষা। আজকে সেই বাংলা ভাষাতেই দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে, ভারতবর্ষে জনগণ মন এবং বাংলাদেশে আমার সোনার বাংলা, তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। এই যে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের ধারাবাহিকতা হাজার বছর ধরে চলেছে, আমরা আমাদের এই সাহিত্যের ঐতিহ্যকে যেন ভুলে না যাই। নমস্কার। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক করুন, আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর সাপোর্ট করুন।